হ্যালো স্টুডেন্টস, শুরুতেই বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমি সায়ন্তন দত্ত, এসওই বাংলা কম্পিটিটিভ এক্সাম টিমের নতুন সদস্য। প্রথমেই সেই মানুষটাকে ধন্যবাদ জানাই, আমিনুর স্যার, যিনি এই সুযোগটা করে দিয়েছেন যে আমি তোমাদের সাথে কানেক্টেড হতে পারি। বাকি আলাপচারিতা ক্লাসের সঙ্গে সঙ্গে চলতে থাকবে। তো আজকে আমাদের টপিক হচ্ছে গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন সম্বন্ধে আমরা অল্প বিস্তর সবাই জানি যে এই ইউনিভার্সের প্রত্যেকটা অবজেক্ট একে অন্যকে অ্যাট্রাক্ট করছে এবং এই যে ফোর্স অফ অ্যাট্রাকশানটা এটাই গ্র্যাভিটি নামে পরিচিত। এটাই আমরা আজকে একটু ডিটেলে পড়ব এবং প্রথম সেই নিউটনের গল্পটাও আমরা সবাই জানি, নিউটনের মাথায় আপেল পড়ার গল্পটা। তো সেখান থেকেই সূত্রপাত, সেখান থেকেই নিউটন ভাবলেন যে আপেলটা নিচেই কেন পড়ছে, এবং পরবর্তীতে দেখা যায় যে আপেল আর পৃথিবী না, ইউনিভার্সের যে কোনো দুটো জিনিস একে অন্যকে অ্যাট্রাক্ট করে এবং অ্যাট্রাকশনের যে লটা সেটাই আমাদের কাছে ল অফ গ্র্যাভিটেশন। তো আমরা ল অফ গ্র্যাভিটেশনটা দেখব। দেখো যে ধরা যাক এইটা একটা মাস, এর নাম দিচ্ছি আমি M1, আর এইখানটায় আরেকটা মাস আছে, এই মাসটার নাম হচ্ছে M2। এদের মাঝের যে দূরত্ব, সেপারেশন, এই সেপারেশনটা হচ্ছে ধরা যাক R। তাহলে নিউটন কি বললেন যে এই দুটো অবজেক্ট, এই দুটো মাস একে অন্যকে অ্যাট্রাক্ট করবে, একে অন্যকে আকর্ষণ করবে। কি ফোর্স দিয়ে আকর্ষণ করবে? যে ফোর্সটা দিয়ে আকর্ষণ করবে, দ্যাট ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু প্রোডাক্ট অফ দ্য মাসেস। অর্থাৎ এই দুটো মাসের যে গুণফল, সেই গুণফলের সাথে ফোর্সটা ডিরেক্টলি প্রপোর্শনাল হবে। আর কি? আর এই ফোর্সটা এদের মাঝে দূরত্বের সাথে, দূরত্বের স্কোয়ারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে? তাহলে F প্রপোর্শনাল টু M1 M2 বাই R স্কোয়ার। এবার তোমরা জানো যে যখন প্রপোর্শনালিটি সাইন থেকে আমরা ইকুয়াল সাইনে আসতে চাই, তখন একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আমাদের গুণ করতে হয়। তো সেই প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা হচ্ছে G, ক্যাপিটাল G, এবং এর নাম কি? এর নাম হচ্ছে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। কেন ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট? কারণ ইউনিভার্সের যে কোনো জায়গায় এর ভ্যালুটা সেম থাকে। ভ্যালুটা কত? এখানটায় লেখা আছে 6.67 × 10⁻11। এর যে ইউনিটটা, এর ইউনিটটা কীভাবে আসছে সেটা আমরা একবার একটু দেখে নেব যে ইউনিটটা কী করে আসছে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট এর ভ্যালু ইউনিভার্সের যে কোনো জায়গায়, যে কোনো জায়গায়, যে কোনো মাধ্যমে, যে কোনো মিডিয়ামে সেম থাকবে। ঠিক আছে? তো এই ইউনিটটা কী করে আসছে এটা আমরা একটু দেখে নেব। লটা আমরা একবার লিখে নিচ্ছি। F ইজ ইকুয়াল টু ক্যাপিটাল G M1 M2 বাই R স্কোয়ার। এটা আমাদের লটা। তাহলে জি এর এক্সপ্রেশন কী দাঁড়াবে? জি ইজ ইকুয়াল টু, এখানটায় এফ এর সাথে আর স্কোয়ার মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, আর নিচে চলে আসছে M1 M2। এবার এর যদি ইউনিটটাকে দেখি, ফোর্সের এসআই ইউনিট কি? আমরা জানি ফোর্সের এসআই ইউনিট হচ্ছে নিউটন। আর এখানে কি রিপ্রেজেন্ট করছে? ডিস্টেন্স। এর ইউনিট কি? মিটার। এসআই ইউনিট হচ্ছে মিটার। যদি না মনে থাকে তাহলে আগের চ্যাপ্টারগুলো একটু ইউনিট ডাইমেনশনের চ্যাপ্টারটা একবার ঝালাই করে নিতে হবে। M1 M2 দুটোই মাস, তাহলে কেজি ইন্টু কেজি, তাহলে কি আসবে? কেজি স্কোয়ার। ঠিক আছে? তাহলে এইখানটায় আমরা ক্যাপিটাল জি এর যে ইউনিটটা পাচ্ছি সেটা কি? নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। ঠিক আছে? তো আগের স্লাইডে ফেরত আসি। এবার এই গ্র্যাভিটেশনাল ফোর্স সম্বন্ধে আমরা বেসিক কিছু ইনফরমেশন জানব। প্রথম কথা, এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা সবসময়তেই আকর্ষণ বল, মানে অ্যাট্রাকটিভ ফোর্স। হ্যাঁ, যেমন ম্যাগনেটের ক্ষেত্রে কিন্তু আমরা আকর্ষণ বিকর্ষণ
দুরকম ফোর্সই পাই। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা যেটাকে স্থির তড়িৎ বল বলা হয়, সেখানেও আমরা আকর্ষণ বল বিকর্ষণ বল পাই, কারণ দু ধরনের চার্জ হয়, দু ধরনের চুম্বকের মেরু হয়। কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ ইন নেচার। গ্র্যাভিটেশনাল ফোর্স সবসময়তেই আকর্ষণ বল, কখনোই আমরা এরকম কেস পাবো না যেখানটায় দুটো মাস একে অন্যকে বিকর্ষণ করতে পারে। সবসময় এটা অ্যাট্রাকটিভ ফোর্স হবে। দ্বিতীয় এই ফোর্সটা খুবই উইক। এই ফোর্সটা উইক, তার কারণ হচ্ছে এই মাস এবং আর স্কোয়ার m1 m2 আর স্কোয়ার, তার সাথে গুণ হচ্ছে এই একটা ফ্যাক্টর, এই ফ্যাক্টরটাকে দেখো, এর 10⁻⁻11, খুব ছোট ভ্যালু, খুবই ছোট ভ্যালু। এখন যদি বলি যে এই পেনটার একটা মাস আছে, আমার একটা মাস আছে, তাহলে আমি পেনটাকে অ্যাট্রাক্ট কেন করছি না, বা পেনটা আমাকে কেন অ্যাট্রাক্ট করছে না? অবশ্যই করছে, বাট দ্যাট ফোর্স ইজ ইনসাফিসিয়েন্ট টু পুল দ্য পেন টুয়ার্ডস মি। এই ফোর্সটা এতটাই কম যে আমি এই পেনটাকে আমার দিকে টানতে পারছি না। কেন? কারণ আমি যদি এখানটায় আমার মাস m1-এর জায়গায় m2-র জায়গায় যদি পেনের মাস পুট করি, তার সাথে যদি এইরকম একটা খুব ছোট্ট ভ্যালু মাল্টিপ্লাই করি, তখন ফোর্সটা খুব কম হয়ে যাবে। তাই জন্য আমরা নর্মালি যে মাছগুলোকে আমাদের আশপাশে দেখতে পাই, চেয়ার, টেবিল, পেন, কাপ, যা ইচ্ছা দেখতে পাচ্ছি, এদের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, কিন্তু সেটা আমরা রিয়েলাইজ করতে পারছি না, উপলব্ধি করতে পারছি না। তাহলে কখন এই ফোর্সটা আমরা বুঝতে পারবো? যখন অন্তত একটা অবজেক্ট হেভেনলি অবজেক্ট হবে, যার মাস 10⁻15, 10⁻16 এই রকম অর্ডারে হবে। যেমন আর্থের মাস 10⁻24 অর্ডারে, যে কিনা এর এই এফেক্টটাকে নেগোসিয়েট করে দিতে পারবে। তাহলে আমি যদি এই পেনটাকে এখন উপর থেকে নিচে ফেলে দিই, তাহলে দেখতে পাবো যে নিচে আসছে। কেন? কারণ মানে এটা m1, সেকেন্ড যে মাসটা, সেই মাসটার এতটাই বড় যে 10⁻11কে নেগোসিয়েট করবে এবং একটা সিগনিফিক্যান্ট ফোর্স, একটা পর্যাপ্ত বল এর ওপর অ্যাপ্লাই করবে, যার জন্য কিনা এ অ্যাট্রাক্টেড হবে। এখানটায় আরও একটা জিনিস বলা, তোমরা নিউটনের তৃতীয় গতিসূত্র জানো। নিউটনের তৃতীয় গতিসূত্র অনুযায়ী কি প্রত্যেকটা ফোর্সের ইকুয়াল এবং অপোজিট রিয়াকশান ফোর্স থাকে। অর্থাৎ আর্থ যদি এই পেনটাকে টানছে নিজের দিকে, তাহলে পেনটাও আর্থকে টানছে। এখন ব্যাপারটা এই যে এই পেনটার মাস এত কম যে সেই ফোর্সটা দিয়ে পেনটাকে আর্থের দিকে টেনে নিয়ে আসা সম্ভব। আর্থের মাস এত বড় যে সেই ফোর্সটা দিয়ে আর্থকে পেনের দিকে টানা সম্ভব নয়। তাই আর্থ কখনো পেনের দিকে যাবে না, পৃথিবী কখনো পেনের দিকে যাবে না, পেনটাই পৃথিবীর দিকে আসবে। ঠিক আছে? তো এইখানটায় ফিচারগুলো লিখে দেওয়া আছে, যেগুলো আমরা ডিসকাস করলাম, যে এই ফোর্সটা খুব উইক ফোর্স এবং এই ফোর্সটা সবসময় অ্যাট্রাকটিভ, এবং এটা কোনোভাবেই কিন্তু মিডিয়ামের ওপর ডিপেন্ড করে না। দুটো মাসকে তুমি জলের মধ্যে রাখো, তেলের মধ্যে রাখো, অন্য কোনো মিডিয়ামে রাখো, এদের মধ্যে ফোর্সটা সবসময় একই রকম থাকবে, একই ফোর্স থাকবে। কারণ এই m1 m2 আর কোনোটাই চেঞ্জ হচ্ছে না। যদি অন্যান্য ফোর্স যখন আমরা ক্লাস 12-এ পড়বো, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, এগুলো কিন্তু মিডিয়াম ডিপেন্ডেন্ট ফোর্স। অর্থাৎ মিডিয়াম যখন চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু ফোর্সের ম্যাগনিটিউডও চেঞ্জ হবে, যেটা কিন্তু গ্র্যাভিটেশনের ক্ষেত্রে হয় না। ঠিক আছে? তাহলে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। এইখানটায় আমি একটা ছোট্ট প্রবলেম রেখেছি তোমাদের বোঝানোর জন্য, যে 4 particles each of mass m are placed at the 4 vertices of a square of arm A, এই জায়গাটা of side A, find net force on any one of the particle। ঠিক আছে? তো এটার জন্য আমাদের গ্র্যাভিটির যে লটা আমরা এখনই শিখলাম গ্র্যাভিটেশনের, সেই লটা লাগবে এবং ভেক্টরের একদম বেসিক কনসেপ্ট লাগবে। তো প্রথম এটা বুঝতে হবে, অঙ্ক সলভ করাটাই বড় ব্যাপার না, আমি অঙ্কটাকে ভাবছি কীভাবে, এইটা সবচেয়ে বড় ব্যাপার। ঠিক ছোটোবেলায় পাটিগণিত যেভাবে করতাম, অ্যারিথমেটিক যেভাবে করতাম, ঠিক সেভাবেই প্রবলেমের প্রতি অ্যাপ্রোচ থাকা দরকার, যে প্রবলেমটা পড়ার সাথে সাথে আমাকে ভিজুয়ালাইজ করতে হবে যে বলতেটা কী চাইছে। ঠিক আছে? তো সেই অনুযায়ী আমি একটা ছবি আঁকবো এবং তারপর সেটাকে সলভ করার কথা ভাববো।
এখানে একটা স্কোয়ারের কথা বলা হয়েছে, যে স্কোয়ারের প্রত্যেকটা আর্ম কত এ। তাহলে আমি আগে সেই কাজটা করে নিই, একটা স্কোয়ার ড্র করে নিই। এই মোটামুটিভাবে আমার একটা স্কোয়ার হয়ে গেল। আর এই স্কোয়ারের প্রত্যেকটা ভার্টিসে কি আছে, মাস আছে, এম মাস আছে। তাহলে সেই মাসগুলোকে প্লেস করে দিচ্ছি। এর মধ্যে যে কোনো একটা মাস কি ফোর্স ফিল করে, এইটা হচ্ছে প্রশ্ন। তো আমি যে কোনো একটা মাসকে ধরে নিতে পারি যে এই মাসটা কি ফোর্স ফিল করে। তো এই মাসটাকে বাকি তিনজন অ্যাট্রাক্ট করবে, কারণ ইউনিভার্সের যে কোনো দুটো মাস একে অন্যকে অ্যাট্রাক্ট করে। তো এ অ্যাট্রাক্ট করবে, এ অ্যাট্রাক্ট করবে, এ অ্যাট্রাক্ট করবে। এই অ্যাট্রাকশানটা এইরকম হবে। এবং এই ফোর্সটা কত? এই ফোর্সটা হচ্ছে জি M1 M2। সেকেন্ড মাসটাও যেহেতু এম, তাই আমি এখানটায় স্কোয়ার দিয়ে দিচ্ছি। সেপারেশনটা কত? এ তার স্কোয়ার। তাহলে এই একটা ফোর্স। আরেকটা ফোর্স এই আর্ম বরাবর কাজ করবে, সেটা কত? জি M1 M2। এখানেও একই ব্যাপার, দুটো মাসই যেহেতু এম, তাই জন্য এম ইন্টু এম, এম স্কোয়ার হয়ে গেল। সেপারেশনটা কত? এ স্কোয়ার। এই সেপারেশনটা কিন্তু আলাদা। দিস ইজ দ্য ডায়াগোনাল অফ দ্য স্কোয়ার, অর্থাৎ বাংলায় যেটাকে কর্ণ বলা হয়। কর্ণর লেন্থ কত হয়? √2 ইন্টু এ। তাহলে এইখানটায় যে ফোর্সটা আমি পাবো, সেই ফোর্সটা কি হবে? এই ফোর্সটা হবে হচ্ছে জি M1 M2, এক্ষেত্রেও দুটো মাস এম ইন্টু এম, তাই এম স্কোয়ার হয়ে গেছে, ডিভাইডেড বাই সেপারেশনের স্কোয়ার। সেপারেশনের স্কোয়ার কি? √2a। এটা স্কোয়ার করলে কি আসবে? 2a স্কোয়ার। এবার এই তিনটে ফোর্সকে যোগ করতে হবে, কারণ নেট ফোর্স জানতে চেয়েছে। তো আমি ইন্ডিভিজুয়াল ফোর্সগুলো বের করে নিলাম, এবার নেট ফোর্সটাকে বের করতে হবে। এবার ফোর্স আমরা জানি, ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি। ফোর্সকে তো আমি স্কেলারের মতন জাস্ট যোগ করে দিতে পারবো না, ডিরেকশনটা কনসিডার করতে হবে। তো এখানটায় যেহেতু আমরা কম্পিটিটিভের জন্য পড়াশোনা শুরু করছি, তাই ধরে নেব যে একটু আধটু আমরা কি বলবো, কমন সেন্স লাগাবো, যে এই দুটোকে যদি আমরা আগে অ্যাড করে নিই, তাহলে রেজাল্টেন্টটা না এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই পাওয়া যাবে। আর যখন এই রেজাল্টেন্টটা মানে এদের দুজনের রেজাল্টেন্টটা এর সাথে একই লাইনে থাকবে, তখন আমরা অ্যালজেব্রিক্যালি অ্যাড করে দিতে পারবো। তো এই দুটো ফোর্স 90 ডিগ্রিতে আছে। 90 ডিগ্রিতে থাকলে এদের রেজাল্টেন্ট ফোর্সটা কী হবে? প্রথম আমি এগুলোর নাম দিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যে F1 একটা ভেক্টর, এটা একটা, আর এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি F2। এই F1 আর F2-র যে রেজাল্টেন্টটা হবে, দেখো ম্যাগনিটিউড অফ F1 প্লাস F2, এটা কি হবে? √, ভেক্টরের ফর্মুলা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা cos 90। ঠিক আছে, তাহলে এই জিনিসটা 0 হয়ে যাচ্ছে, কারণ cos 90-র ভ্যালু 0 তোমরা জানো। আর ভালো করে দেখো, F1 আর F2 ডিরেকশানটা যদি বা আলাদা, কিন্তু এদের ম্যাগনিটিউড দুটো তো সমান। তার মানে আমি যেহেতু এখানে ম্যাগনিটিউড নিয়ে কাজ করছি, আমি এখানে বলতেই পারি যে F1 স্কোয়ার প্লাস F1 স্কোয়ার, কারণ F2-র ম্যাগনিটিউডটাও F1-এর সঙ্গে সমান। তাহলে এখানে থেকে খুব সহজে পেয়ে যাব √2 ইন্টু F1, √2 ইন্টু F1। তাহলে এদের দুজনের যে রেজাল্টেন্ট ফোর্সটা, এই যে ইয়েলো লাইনটা, এটা কত? √2 ইন্টু F1। F1-এর ভ্যালু আমরা জানি। এবার এই ইয়েলো লাইনটা, হলুদ লাইনটা, যেটা √2 ইন্টু F1, সেটা কিন্তু এই ফোর্সটার সাথে একই ডিরেকশানে আছে, তাই আমরা এর সাথে জাস্ট অ্যাড করে দেবো। তাহলে অ্যাড করলে কি হবে? √2 F1। F1 কত ছিল? GM স্কোয়ার বাই এ স্কোয়ার, GM স্কোয়ার বাই এ স্কোয়ার। এটাকে সিম্পলি অ্যাড করে দাও, কারণ যখন ভেক্টর, দুটো ভেক্টর, তিনটে ভেক্টর, যতগুলো ইচ্ছে হোক, যদি একই লাইনে থাকে,
তাদেরকে অ্যালজেব্রিক্যালি যোগ করা যায়। তাহলে জি এম স্কোয়ার বাই এ স্কোয়ারকে আমি কমন নিয়ে নিচ্ছি, জি এম স্কোয়ার বাই এ স্কোয়ারকে আমি কমন নিয়ে নিচ্ছি। কমন নিলে কি পড়ে থাকবে, এখান থেকে হাফ থাকবে আর এখান থেকে √2 থাকবে, হাফ প্লাস √2। তাহলে এইটা হচ্ছে নেট ফোর্স এক্সপিরিয়েন্সড বাই দিস পার্টিকেল, যেটা কিনা এই ডায়াগোনাল বরাবর কাজ করবে। আরেকটা জিনিস এখানটায় বলে রাখা ভালো যে যেহেতু এই দুটো F1 আর F2 এই দুটো ভেক্টর সমান, তাই অলরেডি আমি জানি যে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলেই কাজ করবে, অর্থাৎ ডায়াগোনালি কাজ করবে। ঠিক আছে, মানে এটা মাথায় আসতে পারে যে এই দুটো মানে এই দুটোর রেজাল্টেন্ট যে ডায়াগোনালি কাজ করবে কি করে বুঝলাম, কারণ এই দুটো সমান, সেই জন্য ডায়াগোনালি কাজ করবে। ঠিক আছে, তোমরা ভেক্টর অ্যাপ্লাই করে দেখেও নিতে পারো যে tan থিটা ইজ ইকুয়াল টু এটা ডিভাইডেড বাই এটা, তো যেহেতু ম্যাগনিটিউড 1 tan 45 আসবে 1, তো 45 ডিগ্রিতে কাজ করবে। ঠিক আছে, পরের স্লাইডে চলে যাচ্ছি। তো এটা আরেকটা প্রবলেম আমরা দেখব এইখানটায়, এটা আগেরটার থেকে একটু কমপ্লিকেট করার চেষ্টা করেছি। দেখো এখানটায় একটা রড দেওয়া আছে যার লেন্থ এবং মাস, যার লেন্থ হচ্ছে এল এবং মাস হচ্ছে এম। এই রডটার জন্য এ ডিস্টেন্সে থাকা, এই এজটার থেকে এ ডিস্টেন্সে থাকা কোনো একটা মাস আছে স্মল এম, সে কতটা ফোর্স ফিল করবে। এখানটায় ইন্টিগ্রেশনের কনসেপ্ট লাগবে। কেন ইন্টিগ্রেশনের কনসেপ্ট লাগবে, কারণ এটা একটা কন্টিনিউয়াস বডি। আগের প্রবলেমটা কি ছিল, পয়েন্ট মাস ছিল। পয়েন্ট মাসে একটা পার্টিকুলার পজিশন হয়, তাই না, একটা পয়েন্টের একটা পার্টিকুলার পজিশন হয়। কিন্তু যখন একটা এক্সটেন্ডেড বডির কথা ভাবি, যদি আমি আমার বডির কথা ভাবি, তাহলে এর তো কোনো পার্টিকুলার পজিশন নেই। এই ঘরটাকে যদি আমি একটা 3 ডাইমেনশনাল স্পেস ধরি, তাহলে আমার বডি পার্টের প্রত্যেকটা পয়েন্টের আলাদা আলাদা কোঅর্ডিনেটস হয়, আলাদা আলাদা স্থানাঙ্ক হয়। ঠিক একই রকমভাবে এই রডটার আলাদা করে কিন্তু কোনো পজিশন নেই, প্রত্যেকটা সেগমেন্টের পজিশন আলাদা, এবং সেই জন্যই আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। আমি ইন্টিগ্রেশনের ব্যাপারে একটু খুব সহজে একটা জিনিস একটু বলে দিই যে ইন্টিগ্রেশন মানেও সহজ কথায় যোগ। যখন একই জিনিসকে যোগ করা হয় তখন আমরা গুণ করে দিই, যে আমার 5টা বন্ধু আসছে, আমি সবাইকে 2টো করে রসগোল্লা খাওয়াবো, তাহলে 5 × 2 10টা রসগোল্লা লাগবে। কিন্তু আমার প্রথম বন্ধু 1টা রসগোল্লা খায়, পরের বন্ধু 3টে রসগোল্লা খায়, তারপরে বন্ধু 5টা রসগোল্লা খায়। এইভাবে চললে পরে কিন্তু আমি কিন্তু মাল্টিপ্লাই করতে পারবো না। তখন কি করতে হবে, তখন ইন্টিগ্রেশন করতে হবে। এবং ইন্টিগ্রেশনে এই 1, 3, 5, 7 এদের একটা রুল থাকতে হবে, যাকে অঙ্কের ভাষায় ফাংশন বলে। তো ম্যাথসের টিচাররা সেটা আরও ডিটেলে বলবেন। তো আমি এটাই বলতে চাইছি যে এখানটায় আমরা m1 × m2 মাল্টিপ্লিকেশান এরকমভাবে করতে পারবো না, কারণ এর প্রত্যেকটা সেগমেন্টের মাস আলাদা, প্রত্যেকটা সেগমেন্টের পজিশন আলাদা। তাহলে কি করতে হবে, তাহলে আরবিট্রারি কোনো একটা, যে কোনো একটা ছোট্ট সেগমেন্ট ধরে নিলাম dx, কেমন, এবং এই dx এর মাস কত আমরা বের করব, এবং dxটা ঠিক কতটা ডিস্টেন্সে সেটাও আমরা দেখব। dx এর ডিস্টেন্সটা আমি এখান থেকে ধরে নিচ্ছি যে x ডিস্টেন্স দূরে আছে, dxটা এখান থেকে x ডিস্টেন্স দূরে আছে। আমি ওখান থেকে না ধরে এই মাসটার থেকেই x ডিস্টেন্স দূরে আছে বলে ধরে নিচ্ছি, তাহলে একটু সুবিধা হবে। দেখো এই এল লেন্থের মাস হচ্ছে m, একদম ঐকিক পদ্ধতি বা ইউনিটারি মেথড যেটা আমরা বলি। তাহলে ইউনিট লেন্থের মাস কত হবে, m/l। তাহলে ওই যে ছোট্ট সেগমেন্ট dx, তার মাস কত হবে, m dx/l। ঠিক আছে, তো এইটাই হচ্ছে আমার কাছে dm, অর্থাৎ ছোট্ট মাস। ওকে, এবার এই ছোট্ট মাসটা এর ওপর কতটা ফোর্স অ্যাপ্লাই করছে, তো ছোট্ট মাস ছোট্ট ফোর্স অ্যাপ্লাই করবে, df ফোর্স অ্যাপ্লাই করবে। তাহলে df কি হয়, কি ফর্মুলা আমরা জানি, ক্যাপিটাল G m1, m1টা কত, dm।
M2 কার ওপর ফোর্স অ্যাপ্লাই করছে? সেকেন্ড মাসটার ওপর। সেটা কোনটা? এটা। বাই আর স্কোয়ার, সেপারেশন কত আমরা ধরে নিয়েছি এক্স। তাহলে এই ছোট্ট একটা সেগমেন্ট এই মাসটার উপর এই ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে পুরো রডটা যে কিনা এরকম ছোট ছোট ডিএক্সের সমষ্টি, কালেকশন অফ স্মল ডিএক্স, সে কতটা ফোর্স অ্যাপ্লাই করবে? তাহলে সেই ফোর্সটা বের করতে গেলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, এবং ইন্টিগ্রেশনে লিমিট লাগবে। ইন্টিগ্রেশন তো আর মানে ইনফাইনাইট ইন্টিগ্রেশন হতে পারবে না, কারণ রডটার একটা নির্দিষ্ট লেন্থ আছে। তাহলে এই এক্সের ভ্যালু কি হতে পারে? সবচেয়ে কম হতে পারে হচ্ছে এই এজটার জন্য, আর সবচেয়ে বেশি হতে পারে হচ্ছে এ প্লাস এল। তাহলে আমি লোয়ার লিমিটে লিখছি এ, আর আপার লিমিটে লিখছি এল প্লাস এ। দেখো এবার এখান থেকে আমি ডিএম এর ভ্যালুটা পুট করব। তো আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি যাতে আবার এখানে ব্যাক করা যায়। যেই এফটা আমার কাছে ছিল, এফটা ছিল কত? ইন্টিগ্রাল ওভার ক্যাপিটাল জি, ওই লাইনটাই আমি আরেকবার লিখে নিচ্ছি, ডিএম ইন্টু এম বাই এক্স স্কোয়ার ফ্রম লোয়ার লিমিট কত ছিল? লোয়ার লিমিট ছিল আমাদের কাছে এ, আর আপার লিমিট ছিল এল প্লাস এ। তাহলে এখানে আমি ডিএম এর ভ্যালুটা পুট করব। ডিএম এর ভ্যালুটা আমরা বের করে নিয়েছিলাম, কত বের করেছিলাম? এম ডিএক্স বাই এল, আর নিচে আছে এ স্কোয়ার, আর এখানটায় আছে হচ্ছে এম। লিমিটটা যা ছিল তাই রাখলাম। এখানটায় দেখো জি কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট। যেহেতু ক্লাস 11-এ পড়ো তোমরা, বা 11-এর স্টুডেন্টরাও যাতে রিলেট করতে পারে, আমি ইন্টিগ্রেশনটা একটু ধাপে ধাপে দেখাচ্ছি। যারা 12-এ পড়ো তাদের কাছে একটু বোরিং লাগতে পারে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু কনস্ট্যান্ট, যেগুলোকে আমি সার্কেল করলাম। জি ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এম রডের মাস, এল লেন্থ অফ দ্য রড, আর এম কি? ওই বাইরের মাসটা যার উপর ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে কি হবে? এরা সবাই ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। জি ক্যাপিটাল এম স্মল এম বাই এল, এরা সবাই বাইরে চলে আসলো। আর ইন্টিগ্রেশনটা কার ওপর হবে? ইন্টিগ্রেশনটা হবে হচ্ছে ডিএক্স, আমি এক্স স্কোয়ারটাকে এক্স টু দি পাওয়ার -2 করি, তাহলে ফর্মুলার অ্যাপ্লিকেশনটা বুঝতে তোমাদের সুবিধা হবে। এটা এ থেকে এল প্লাস এ পর্যন্ত। কনস্ট্যান্টটাকে যেমন বাইরে ছিল কনস্ট্যান্টটাকে তাই লিখছি, জি ক্যাপিটাল এম স্মল এম বাই এল। ইন্টিগ্রেশনের ফর্মুলা কি? ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন থাকলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তাহলে কী হবে? এক্স টু দি পাওয়ার -2 প্লাস ওয়ান মানে -1 বাই -2 প্লাস ওয়ান মানে -1। আর লিমিটটাকে কোথায় লিখতে হয় তখন? লোয়ার লিমিট এখানে চলে আসবে, আর আপার লিমিট এইখানটায় চলে আসবে। আমি এখান থেকে রাইট সাইডে চলে যাচ্ছি। কনস্ট্যান্টটা যেমন বাইরে ছিল, জি ক্যাপিটাল এম স্মল এম বাই এল বাইরে রইল। এখানটায় একটা -1 আছে, সেই জন্য মাইনাস সাইনটাকে রাখা যেতে পারে। এক্স টু দি পাওয়ার -1 মানে কি? 1/x, তাহলে -1/x। লিমিট আসবে হচ্ছে এ থেকে এল প্লাস এ অবধি। এবার কিছুই না, লিমিট বসাতে হয়। এক্সের জায়গায় প্রথমে আপার লিমিট বসবে, তাহলে -1/xের জায়গায় আপার লিমিট বসলো, মাইনাস লোয়ার লিমিট, তাহলে আবার এক্সের জায়গায় লোয়ার লিমিট বসবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে 1/a। এখান থেকে কনস্ট্যান্টটা যেমন বাইরে ছিল বাইরেই থাকছে।
জি এম ক্যাপিটাল এম স্মল এম বাই এল, এখানটা জাস্ট এলসিএম হবে এ ইন্টু এল প্লাস এ, এখানটা কি আসবে মাইনাস এ প্লাস এল প্লাস এ। তো এই এ আর এ কেটে যাচ্ছে, দেখতে পাচ্ছ এই এল আর এই এলটাও কাটবে। তো ফাইনালি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম বাই এ ইন্টু এল প্লাস এ। তো এইটা হচ্ছে আমাদের আনসার, যে টোটাল রডটার জন্য ওই মাসটা, বাইরের মাসটা কি ফোর্স ফিল করবে। ঠিক আছে, জাস্ট দেখে নাও একবার, তোমাদের বোঝার জন্য বলে রাখি যে আমরা এই লাইনটার পরে কিন্তু এইখানটায় গেছি, মানে ডেরিভেশনটা এইভাবে এসছে, এই লাইনটার পরে এইটা, আর এখানটায় ফাইনালি আনসারটা বেরিয়েছে। ঠিক আছে, তো পরের স্লাইডে চলে যাচ্ছি। এরপরে আমাদের যেটা টপিক সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যান্ড ফিল্ড ইন্টেন্সিটি। গ্র্যাভিটেশনাল ফিল্ড জিনিসটা কি, যে একটা স্পেস যেখানটায় কোনো একটা মাসের প্রেজেন্স ফিল করা যায়। আমি যদি একটু উদাহরণ দিয়ে বোঝাই, যে তুমি তোমার এলাকার কোনো একজন ইনফ্লুয়েন্সিয়াল লোকের কথা ভাবতে পারো, হ্যাঁ, এবার তুমি যদি তার নামে বাইরে গিয়ে কোনো গালমন্দ করো, তাহলে ইউ উইল ফেস দ্য কনসিকুয়েন্সেস, তুমি ঠেলা বুঝতে পারবে, কারণ তুমি তার এলাকার মধ্যে থাকছো। তাহলে এইটা হচ্ছে তার ফিল্ড। এবার তার ফিল্ডের বাইরে গিয়ে যদি আমি এখন তামিলনাড়ুতে গিয়ে যদি এখানকার কোনো একজন ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তির নামে কিছু বলি, তার যায়ও আসবে না, আমিও বুঝতে পারবো না। তার মানে আমি তার ফিল্ডের বাইরে আছি। তো এখানেও ব্যাপারটা এরকম, যে আমি আজকে পৃথিবীতে বসে চাঁদের গ্র্যাভিটেশনাল ফিল্ডটা এক্সপিরিয়েন্স করতে পারছি। কেন? জোয়ার ভাটা হচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি। কিন্তু জুপিটার, বৃহস্পতি, জুপিটার কি আমাকে অ্যাট্রাক্ট করছে না? অবশ্যই করছে। ল অফ গ্র্যাভিটেশন অনুযায়ী অবশ্যই করছে, কিন্তু আমি টের পাচ্ছি কিছু? কোনো চেঞ্জ হচ্ছে? কোনো চেঞ্জ হচ্ছে না। কেন? কারণ ডিস্টেন্সটা এতটা বেশি যে ফোর্সটা উইক হতে 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 একটা সময় নেগলিজেবল হয়ে যায়। ঠিক আছে, তার মানে আমরা বলবো যে আমরা জুপিটারের গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে, কিন্তু আমরা মুনের গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে। মুন আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে, সেই জন্যই চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, আমরা সূর্যের চারিদিকে ঘুরে বেড়াচ্ছি। কেন না? আমরা সূর্যের গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে। কিন্তু এই গ্র্যাভিটেশনাল ফিল্ড, এই জিনিসটা, দিস ইজ নট আ ফিজিক্যাল কোয়ান্টিটি। কারণ তোমরা এর আগে শিখেছো, এনিথিং দ্যাট ক্যান বি মেজার্ড দ্যাট ইজ আ ফিজিক্যাল কোয়ান্টিটি। যাকে পরিমাপ করা যায় তাকেই ফিজিক্যাল কোয়ান্টিটি বলে। গ্র্যাভিটেশনাল ফিল্ড কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি নয়। ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে ফিল্ড ইন্টেন্সিটি। এই গ্র্যাভিটেশনাল ফিল্ডের কনসেপশনে একটা গন্ডগোল আছে। কনসেপশনে গন্ডগোল বলতে একটা গোলমেলে ব্যাপার আছে। কীরকম? ধরো এই হচ্ছে আমাদের পৃথিবী, আর্থ, মুন এখানটায় আছে, চাঁদ এইভাবে ঘুরছে। এবার এই মুনের এই পজিশনে যদি আমি তোমাকে নিয়ে গিয়ে বসিয়ে দিই, তোমার মনে হবে যে আর্থ তোমাকে টানছেই না, তুমি স্পেসে আছো। ঠিক আছে, তো তোমার এখানটায় কনক্লুশন কী হবে? আমি আর্থের গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে, আমি তো ভেসে বেড়াচ্ছি। কিন্তু একই ডিস্টেন্সে মুন বছরের পর বছর পৃথিবীর চারদিকে ঘুরে বেড়াচ্ছে। তাহলে মুনের এক্সপ্লেনেশনটা কি? চাঁদের দিক থেকে দেখতে গেলে গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে আছে ডেফিনেটলি। তাহলে কে ঠিক? তুমি ঠিক না মুন ঠিক? এই কনফিউশনটা দূর করার জন্য ফিল্ড ইন্টেন্সিটি টার্মটা ইউজ করা হয়। কি বলা হচ্ছে? যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে কোনো একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে ইউনিট মাস, অর্থাৎ এসআইতে 1 কেজি অথবা সিজিএসে 1 গ্রাম যে ফোর্সটা ফিল করে সেইটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। অর্থাৎ ইন্টেন্সিটি কী হবে? যে আমি ধরলাম আমার কাছে এরকম একটা মাস আছে, এখন আর আর্থের কথা বলছি না, যে কোনো মাস আছে, সে তার চারিদিকে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড তৈরি করেছে। এর গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে কোনো একটা জায়গায় একটা 1 কেজির অবজেক্টকে যদি রাখি আর বলি যে বাবু তুমি কি ফোর্স ফিল করছো, তাহলে বাবু কি উত্তর করবে? জি ক্যাপিটাল এম, সেকেন্ড মাসটা হচ্ছে 1, সেপারেশনটা হচ্ছে আর, এই স্কোয়ার,
যেখানে এই হচ্ছে আর সেপারেশন। ঠিক আছে, তো দিস ইজ গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, ফোর্স এক্সপিরিয়েন্সড বাই ইউনিট মাস। 1 কেজির অবজেক্ট বা 1 গ্রামের অবজেক্ট যে ফোর্সটা ফিল করে। তাহলে একটা জিনিস এখানটায় বোঝো যে ফোর্সের সাথে কি তফাৎ ছিল, ফোর্সে কি ছিল, যে সেকেন্ড মাসটা 1 কেজি হবে এরকম কোনো কথা ছিল না। সেকেন্ড মাসটা এখানটায় স্মল এম ছিল বাই আর স্কোয়ার। তার মানে যদি এই এফটাকে এম দিয়ে ডিভাইড করে দিই, তাহলেই গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি পাওয়া যাবে। সেটাই এখানটায় বক্সের মধ্যে আমি লিখেছি যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু ফোর্স বাই মাস। তাহলে এর ইউনিট কী হবে? ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন আর মাসের ইউনিট হচ্ছে কেজি। তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি এর ইউনিট কি? নিউটন বাই কেজি, নিউটন পার কেজি। সহজ কথায় আমি আরেকবার কনক্লুড করে দিই, যে কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে একটা 1 কেজির মাসকে বসাও, বলো বাবু তুমি কি ফোর্স ফিল করছো, বাবু যা আনসার করবে সেটাই হচ্ছে ওই পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, তাহলে পরের স্লাইডে চলে যাচ্ছি। এখানটা আমরা দেখব ফিল্ড ডিউ টু আ পয়েন্ট মাস। একটা পয়েন্ট মাস আছে এম, তার জন্য যে কোনো ডিস্টেন্স আর ডিস্টেন্স দূরে ফিল্ড ইন্টেন্সিটি কত হবে। এই ডিস্টেন্সটাকে আমি আর ধরে নিচ্ছি, এখানটায় ফিল্ড ইন্টেন্সিটি কত হবে। তো জাস্ট একটু আগে আমি কি বললাম, যে পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বের করতে চাও সেই পয়েন্টে তুমি একটা 1 কেজিকে প্লেস করো, 1 কেজির অবজেক্টকে প্লেস করে একে জিজ্ঞেস করো বাবু কি ফোর্স ফিল করছো। তো বাবু কি উত্তর করবে? দ্য ফোর্স ইজ ক্যাপিটাল জি, প্রথম মাস সেকেন্ড মাস ডিভাইডেড বাই সেপারেশন স্কোয়ার। তো দিস ইজ গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি, এই জিএম বাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে পয়েন্ট মাসের জন্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। এরপর আমরা বিভিন্ন শেপের জন্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বের করা শিখব। এবং মাথায় রাখতে হবে যে এখান থেকেই যে কম্পিটিটিভ সেক্টরে প্রশ্ন আসবে এরকম কোনো কথা নেই। তোমাদেরকে 2-3 রকম শেপ শেখানোর পর মানে নিজেদের একটা এরকম স্কিল রপ্ত করতে হবে যে অন্য কোনো শেপ যদি আসে আমি যেন তার গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বের করতে পারি। পরের স্লাইডে চলে যাচ্ছি। গ্র্যাভিটেশনাল ফিল্ড ডিউ টু ইউনিফর্ম সলিড স্ফিয়ার, যেমন আর্থ পৃথিবী সলিড স্ফিয়ার, যার ভেতরটা ফাঁপা নয়, ভেতরটা নিরেট। তো এটা ইউনিফর্ম সলিড স্ফিয়ার, এই হচ্ছে তার সেন্টার, আর এর রেডিয়াসটাকে আমি আর বলে ধরে নিচ্ছি। তো এর জন্য গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কত হবে বের করতে হবে। প্রথম আমরা কি বের করব? অ্যাট অ্যান এক্সটার্নাল পয়েন্ট, বাইরের কোনো পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কত হবে। তো বাইরের কোনো পয়েন্ট বলতে আমি এইখানটা ধরে নিচ্ছি, এই পয়েন্টটা। রেডিয়াসটাকে রেডিয়াসটাকে আমরা এ ধরে নিই, আর এই সেপারেশনটাকে আমরা আর ধরে নিচ্ছি। তাহলে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি এই পয়েন্টে কি হবে এটা বের করতে হবে। তার মানে এখানটায় একটা 1 কেজির অবজেক্টকে প্লেস করে দেখব যে কি হয়। তাহলে এইটা আবার কন্টিনিউয়াস অবজেক্ট, আগেরটা ছিল পয়েন্ট মাস, তাই জন্য মাল্টিপ্লাই করতে পেরেছি। এখানটায় যেহেতু কন্টিনিউয়াস অবজেক্ট, অলরেডি বলেছি কন্টিনিউয়াস অবজেক্টের জন্য আমাদেরকে কি করতে হয়? ইন্টিগ্রেশন করতে হয়। তাহলে ইন্টিগ্রেশন করতে গেলে কি করব, যে এই যে সলিড স্ফিয়ারটা কিছু কিছু শেলের সাম, আমি এরকম একটা শেল কনসিডার করছি। ঠিক আছে, এই শেলটার রেডিয়াস ধরে নিচ্ছি আমি এক্স, আর থিকনেসটা হচ্ছে ডিএক্স। তাহলে এর যে ভলিউম আসবে, ভলিউমটা কত আসবে? ভলিউম আসবে হচ্ছে 4
পাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে এরিয়া, এরিয়ার সাথে যদি থিকনেসটা মাল্টিপ্লাই করে দিই তাহলে কি পাবো? ভলিউম। তাহলে একটা জিনিস দেখো যে পুরো জিনিসটার ভলিউম কত ছিল? পুরো জিনিসটার ভলিউম ছিল হচ্ছে 4/3 পাই এ কিউব। এর মাস কত? এর মাস হচ্ছে এম। তাহলে ইউনিট ভলিউমের মাস কত? m/4/3 পাই এ কিউব। তাহলে এই পোর্শনটার মাস কত হবে? 4 পাই এক্স স্কোয়ার ডিএক্স এর মাস হবে 3m ইন্টু 4 পাই এক্স স্কোয়ার ডিএক্স বাই 4 পাই এ কিউব। তো এইটা হচ্ছে এলিমেন্টারি মাস অর্থাৎ ডিএম। তার মানে এই শেলটার মাস হচ্ছে ডিএম। তো এই শেলটা এই অবজেক্টটাকে কি ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে এটা বের করব, তারপর এই শেলটাকে ইন্টিগ্রেট করে দেবো। ইন্টিগ্রেট করলেই আমি টোটাল স্ফিয়ারটা কত ফোর্স দিচ্ছে সেটা বের করে ফেলতে পারবো, ঠিক ওই রডের অঙ্কটার মতন। তো আমি নতুন স্লাইডে চলে যাচ্ছি। তাহলে যে নতুন ফোর্সটা হবে, টোটাল যে ফোর্সটা হবে সেটা হচ্ছে ইন্টিগ্রাল ওভার ছোট ছোট ফোর্সগুলোর সাম। সেই ছোট ছোট ফোর্সগুলো কত? সেই ছোট ছোট ফোর্সগুলো হচ্ছে জি, যে শেলটা আমি কনসিডার করেছিলাম ডিএম এর ভ্যালুও বের করেছিলাম। আমি চেষ্টা করব ডিএম এর ভ্যালুটাকে অ্যাভয়েড করে অঙ্কটা করে ফেলার, কারণ বেশ একটা কমপ্লিকেটেড ভ্যালু এসেছিল। আমার বাইরে যে মাসটা ছিল সেটা হচ্ছে 1 কেজি বাই সেপারেশন স্কোয়ার। সেপারেশন কত ছিল? সেপারেশন ছিল হচ্ছে আর, তাহলে এই আর স্কোয়ার। এবার জি আর আর স্কোয়ার বাইরে আসলো, ইন্টিগ্রাল ওভার ডিএম। এবার একটা জিনিস একটু কমন সেন্স অ্যাপ্লাই করো, ডিএম এর এক্সপ্রেশন যাই হোক না কেন তার ইন্টিগ্রেশন করলে আমি টোটাল মাসটাই পাবো। তো টোটাল মাসটা কত আসবে? টোটাল মাসটা আসবে জি ক্যাপিটাল এম, মানে স্ফিয়ারের যে মাসটা, বাই আর স্কোয়ার, জি এম বাই আর স্কোয়ার। ঠিক আছে? সো দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট অ্যান এক্সটার্নাল পয়েন্ট অফ আ সলিড স্ফিয়ার। সলিড স্ফিয়ারের বাইরের কোনো পয়েন্টে এই সলিড স্ফিয়ারের বাইরের কোনো পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটির এক্সপ্রেশন হচ্ছে এটা। এবার ডিএম এর ভ্যালুটা কেন বের করেছিলাম? কারণ যদি ভিতরের কোনো পয়েন্টে বের করতে হয় তখন কিন্তু আমাদের এই ডিএম এর ভ্যালুটা লাগবে। এইখানটায় লাগলো না, কিন্তু যদি ইন্টারনাল পয়েন্টে বের করতে হয় তখন লাগবে। চলে আসি আগের স্লাইডে। তো যেটা বললাম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এই এক্সপ্রেশনটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে? তো এক্সটার্নাল পয়েন্ট হয়ে গেল, এবার চলে আসছি ইন্টারনাল পয়েন্টে। এবার চলে আসছি গ্র্যাভিটেশনাল ফিল্ড অ্যাট অ্যান ইন্টারনাল পয়েন্ট, কার? স্ফেরিক্যাল শেলের। তো স্ফেরিক্যাল শেল, এই ধরলাম একটা স্ফিয়ার, এর ভেতরের কোনো পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কত হবে? আমি ধরে নিচ্ছি রেডিয়াসটা এ, সেন্টার থেকে আর ডিস্টেন্স দূরে কোনো একটা পয়েন্ট আছে, তো এখানটায় গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কত হবে? এখানে খুব একটা ডিরাইভেশন করার দরকার নেই, খুব সহজে জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করে তুমি এখানটায় বলতে পারবে ভেতরে যদি মাস না থাকে, যেহেতু বলা হয়েছে শেল, ভেতরে যদি মাস না থাকে তাহলে অ্যাট্রাক্ট কে করবে? অ্যাট্রাক্ট করার কেউ নেই। তার মানে এইখানটায় কী হবে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি 0 হবে। ঠিক আছে? তো বাইরের পয়েন্টের জন্য আমরা কিন্তু এক্সপ্রেশনটা পেয়ে গেছিলাম। বাইরের পয়েন্টের জন্য এক্সপ্রেশনটা কী ছিল? গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি জি এম বাই আর স্কোয়ার। এখানটা জি আর এম কি? জি আর এম কনস্ট্যান্ট, তাহলে ই ইজ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। এটা হচ্ছে এক্সটার্নাল পয়েন্টের জন্য, কেমন? আর ইন্টারনাল পয়েন্টে কত? 0। তাহলে যদি আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি, ওয়াই অ্যাক্সিসে আমি গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি নিচ্ছি, এক্স অ্যাক্সিসে আমি আর নিচ্ছি,
তাহলে তুমি দেখতে পাচ্ছ যে সেন্টার থেকে সারফেস পর্যন্ত গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি অর্থাৎ ক্ষেত্র প্রাবল্য এটা হচ্ছে 0। সারফেসে ম্যাক্সিমাম পাওয়া যাচ্ছে gm/r², এবং সেখান থেকে সারফেস থেকে যত বাইরের দিকে যেতে থাকবো তত ফিল্ড ইন্টেন্সিটি অর্থাৎ ই এর ভ্যালুটা কমতে থাকবে। কি রুল অনুযায়ী কমতে থাকবে? E প্রপোর্শনাল টু 1/r², এই রুল অনুযায়ী কমতে থাকবে। তো এইটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন E ভার্সেস আর এর, ঠিক আছে। এবার শেল হোক বা সলিড স্ফিয়ার হোক, এক্সটার্নাল পয়েন্টের জন্য ফর্মুলা এটাই থাকবে, ঠিক আছে। কিন্তু শেলের ইন্টারনাল পয়েন্টে, যে কোনো ইন্টারনাল পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি 0 হয়, কারণ শেল মানে ভেতরে কোনো মাস নেই। সো আমরা পরের টপিকে চলে যাচ্ছি। তাহলে আমরা এখন দেখব একটা ইউনিফর্ম রিংয়ের জন্য তার কোনো অ্যাক্সিয়াল পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কত হবে। তো ওয়ান্স অ্যাগেন, গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি মানে কি? যে পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বের করতে হবে সেখানে আমি একটা 1 কেজির অবজেক্টকে পুট করব, বলবো বাবু তুমি কি ফোর্স ফিল করছো, তো বাবু যা আনসার করবে তাই। এবার কেন ফোর্স ফিল করবে এটা দেখো, একটা কন্টিনিউয়াস অবজেক্ট মানেই আমাদের ইন্টিগ্রেশনে যেতে হবে, কারণ এর প্রত্যেকটা সেগমেন্টের পজিশন আলাদা, প্রত্যেকটা সেগমেন্টের মাসও আলাদা। তাহলে এরকমই আমি একটা সেগমেন্ট এখানটায় কনসিডার করলাম dx, এই dx একে এই দিকে অ্যাট্রাক্ট করবে উইথ আ ফোর্স DE, ঠিক আছে। তো এই ডির দুটো কম্পোনেন্ট হবে, দেখো এই দুটো কম্পোনেন্ট হবে, একটা ওয়াই অ্যাক্সিস বরাবর, একটা এক্স অ্যাক্সিস বরাবর, ভার্টিক্যাল হরাইজন্টাল। যদি মাঝের এই অ্যাঙ্গেলটাকে আমি থিটা বলে ধরে নিই, তাহলে এই কম্পোনেন্টটা হবে হচ্ছে DE সাইন থিটা, আর এই যেটা সেন্টারের দিকে এইটা হবে হচ্ছে DE কস থিটা। ঠিক একই রকম ডিএক্সের ঠিক 180 ডিগ্রি নিচে উল্টো দিকে আমি যদি আরেকটা সেগমেন্ট ধরে নিই ডিএক্স, তাহলে এও অ্যাট্রাক্ট করবে ওই 1 কেজির অবজেক্টটাকে, তারও দুটো কম্পোনেন্ট হবে, এটা আসবে DE সাইন থিটা, একটু ভেক্টরের কনসেপ্ট লাগবে, যদি সমস্যা হয় ভেক্টরটা কিন্তু একটু রিভিশন করে নিতে হবে। এই ডির এই দিকের কম্পোনেন্টটা আসবে DE কস থিটা। তো এইখানটায় দেখতে পাচ্ছি যে DE সাইন থিটা ক্যান্সেলড আউট করবে একে অন্যকে, আর DE কস থিটাগুলো পড়ে থাকবে। প্রত্যেকটা সেগমেন্টের জন্য তার অপোজিট, মানে তার ঠিক 180 ডিগ্রি উল্টো দিকে যে সেগমেন্টটা আছে, এদের দুজনের সাইন থিটা কম্পোনেন্টগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, আর কস থিটা কম্পোনেন্টগুলো রয়ে যাবে। কেমন? তাহলে আমি টোটাল কতটা ফোর্স এক্সপিরিয়েন্স করবে আমার অবজেক্টটা? E ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল ওভার এই ছোট ছোট ডিগুলোর সাম, তাহলে DE তো হবে না পুরো, DE কস থিটা আসবে। আর এখানটা যেহেতু রিংয়ের কোনো লিমিট নেই, মানে লিমিট নেই বলতে শুরু বা শেষ আলাদা করে বলা যাবে না, সেই জন্য এখানটায় ক্লোজ লুপ ইন্টিগ্রাল আসবে। তাহলে DE কত হবে? m1 মানে হচ্ছে DX অংশটার যে মাসটা, তো DX অংশের মাসটা আমি এখানটা আলাদা করে তোমাদের বের করে দেখাচ্ছি। পুরোটার লেন্থ হচ্ছে 2πr, তার মাস হচ্ছে m, কোশ্চেনে দেওয়া আছে। তাহলে ইউনিট লেন্থের মাস কত? m/2πr। তাহলে DX লেন্থের মাস কত? mdx/2πr। তাহলে এই যে mdx/2πr এইটা হচ্ছে আমার কাছে এলিমেন্টারি মাস dm, অর্থাৎ এই DX অংশের মাস। তাহলে এইখানটায় dm এর ভ্যালুটা লিখে ফেলি। dm এর ভ্যালুটা কি? dm এর ভ্যালুটা হচ্ছে mdx/2πr, mdx/2πr। সেকেন্ড মাসটা কত? ইন্টেন্সিটি বের করছি, তাহলে সেকেন্ড মাসটা অবভিয়াসলি 1। তারপর কি আছে? কস থিটা। এটা যদি থিটা হয়
তাহলে cos থিটা কি বেস বাই হাইপোটেনিউস, বেস কত স্মল আর, হাইপোটেনিউস কী হবে, হাইপোটেনিউস হবে হচ্ছে রুট আন্ডার ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার, পাইথাগোরাস থিওরেম। কারণ এটা ক্যাপিটাল আর, এটা ক্যাপিটাল আর এটা হচ্ছে স্মল আর, তাহলে এই হাইপোটেনিউসটা হবে রুট আন্ডার ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার। তাহলে জি m1 m2 বাই আর স্কোয়ার হচ্ছে এই সেপারেশনের স্কোয়ারটা আসবে আগে, তাহলে আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার এবং একটা কস থিটা কত বেস বাই হাইপোটেনিউস, বেস হচ্ছে স্মল আর এটা আসবে হচ্ছে আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার, এটা রুট মানে হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এখানে জি কনস্ট্যান্ট বাইরে আসলো, ক্যাপিটাল এম কনস্ট্যান্ট বাইরে আসলো, নিচে 2 পাই ক্যাপিটাল আর কনস্ট্যান্ট বাইরে আসলো, এবং আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, দেখো এখানে 1 এখানে হাফ মানে হোল টু দি পাওয়ার 3/2, হোল টু দি পাওয়ার 3/2, হোল টু দি পাওয়ার 3/2। এখানটায় আর একখানা কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশনটা কার ওপর পড়ে থাকলো, ইন্টিগ্রেশনটা থাকলো শুধুমাত্র ডিএক্সের ওপর। তাহলে জি ক্যাপিটাল এম স্মল আর বাই 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিএক্স এর ইন্টিগ্রেশন। এই ছোট ছোট ডিএক্সগুলোকে যোগ করলে কি পাবো, পেরিমিটার, অর্থাৎ 2 পাই আর, এই 2 পাই আর এই 2 পাই আর কেটে গেল, তাহলে জি এম আর বাই আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। এইটাই কিন্তু এখানটায় আমি আলাদা করে লিখে দিয়েছি। এই ফর্মুলাটাও তোমাদের মনে রাখতে হবে এবং ডেরিভেশনটাও কিন্তু ভালো করে বুঝতে হবে। এর পরের কনসেপ্ট হচ্ছে আমাদের গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, ঠিক আছে। তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল জিনিসটা কি, যদি এখানটায় একটা মাস থাকে, আমরা অলরেডি গ্র্যাভিটেশনাল ফিল্ড সম্বন্ধে জানি, এই মাসটা নিজের চারিদিকে একটা ফিল্ড তৈরি করেছে, ঠিক আছে। আগে ডেফিনেশনটা বলি, ডেফিনেশনটা তোমরা বইতেও পেয়ে যাবে। ডেফিনেশনটায় বলা হচ্ছে যে দিস ইজ দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বাই অ্যান এক্সটার্নাল এজেন্ট, পোটেনশিয়াল ইজ দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বাই অ্যান এক্সটার্নাল এজেন্ট to bring a unit mass from infinite to a particular point in the field। একবার বাংলায় বলি যে পোটেনশিয়াল কি, পোটেনশিয়াল হচ্ছে কিছু অ্যামাউন্ট, কিছুটা কার্য, কি কার্য, যে বাইরে থেকে ইনফাইনাইট থেকে একটা ইউনিট মাসকে, 1 কেজি ধরে নিলাম, ইউনিট মাসকে বাইরে থেকে গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে কোনো একটা পয়েন্টে নিয়ে আসতে গেলে যে পরিমাণ কাজ করতে হয় সেটা হচ্ছে এই পয়েন্টের পোটেনশিয়াল। আমরা ছোটোবেলায় সবাই সাপলুডো খেলেছি, সাপলুডোতে দেখি যে প্রত্যেকটা পজিশনের একটা করে ভ্যালু থাকে, 1 2 3 4, ঠিক সেরকমই একটা গ্র্যাভিটেশনাল ফিল্ডের প্রত্যেকটা পয়েন্টের, প্রত্যেকটা পজিশনের একটা প্লেস ভ্যালু থাকে। অর্থাৎ আমি এখন ফার্স্ট ফ্লোরে আছি, এর একটা প্লেস ভ্যালু, এর একটা পোটেনশিয়াল, আমি যদি এখান থেকে 4th ফ্লোরে উঠে যাই তাহলে সেখানে পোটেনশিয়ালটা আলাদা হবে, ঠিক আছে। তো সেই পোটেনশিয়াল কিসের উপর ডিপেন্ড করে বা এক্সপ্রেশন কি, সেইটা আমরা পরের স্লাইডটাতে দেখব। পোটেনশিয়াল ডিউ টু আ পয়েন্ট মাস, তো এখানেও পয়েন্ট মাস দিয়ে শুরু করছি। ধরা যাক এই একটা পয়েন্ট মাস আছে, যেই মাসটা হচ্ছে কিনা আমার ক্যাপিটাল এম। তো ক্যাপিটাল এম নিজের চারিদিকে একটা গ্র্যাভিটেশনাল ফিল্ড সুন্দর তৈরি করেছে এবং এর বাইরে একটা 1 কেজির অবজেক্ট আছে। এই 1 কেজির অবজেক্টটাকে আমি ভেতরে নিয়ে আসতে চাই, আমাকে যে পরিমাণ কাজ করতে হবে দ্যাট ইজ পোটেনশিয়াল। তাহলে পোটেনশিয়ালটা কি, পোটেনশিয়ালটা হচ্ছে সাম অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান। আমি ধরে নিচ্ছি এর আগে ওয়ার্ক পাওয়ার এনার্জি তোমরা পড়েছো, তো ওয়ার্ক ডানটা কী হয়, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এফএস কস থিটা। যদি কনস্ট্যান্ট ফোর্স হয় তখন এফএস কস থিটা মাল্টিপ্লিকেশন করি, যদি ভেরিয়েবল ফোর্স হয় তখন মাল্টিপ্লাই করা যায় না, ইন্টিগ্রেট করতে হয়। তাহলে
এখানটায় দেখো যখন আস্তে আস্তে এগিয়ে আসছি সেপারেশনটা আস্তে আস্তে কমছে না, কারণ আমার কাছে যে ফোর্সটা আছে ফোর্সটা হচ্ছে জি এম সেকেন্ড এম বাই আর স্কোয়ার। তাহলে এই ফোর্সটা পজিশনের উপর ডিপেন্ড করে, অর্থাৎ যেমন যেমন এগিয়ে আসছি আর এর ভ্যালু চেঞ্জ হচ্ছে, ফোর্স চেঞ্জ হচ্ছে। ফোর্স যদি চেঞ্জ হয় তার মানে ভেরিয়েবল ফোর্স, তাহলে আমরা মাল্টিপ্লাই করতে পারবো না, ইন্টিগ্রেট করতে হবে। তাহলে এফ ডট ডিআর, তাহলে এফ ডিআর কস থিটা, থিটার ভ্যালুটা কত আমরা দেখে নেব। ফোর্সটা সবসময় অ্যাট্রাকটিভ, শুরুতেই বললাম, এবং ডিসপ্লেসমেন্টটাও হচ্ছে বাইরের থেকে ভেতরের দিকে, তাহলে দুজনেই একই ডিরেকশানে আছে, অর্থাৎ কস 0 ডিগ্রি। এখানটায় জি ক্যাপিটাল এম এরা কনস্ট্যান্ট, তো ইন্টিগ্রেশনের বাইরে চলে আসলো। এবং ইন্টিগ্রেশনের লিমিটটা কী হবে, লিমিটটা হবে হচ্ছে ফ্রম ইনফিনিটি টু আ পার্টিকুলার পয়েন্ট আর, মানে এই মাসের থেকে এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে ইনফিনিটি, যেহেতু গ্র্যাভিটেশনাল ফিল্ডের বাইরে, আর এইটা একটা পার্টিকুলার ডিস্টেন্স গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে, উইচ ইজ আর। কেমন? তাহলে এখানটায় আছে হচ্ছে r⁻², ইন্টিগ্রেশন করলে কী হবে, r⁻−1 বাই -1, লিমিট কী আসবে, লিমিট আসবে হচ্ছে ফ্রম ইনফিনিটি টু আর, cos 0 এর ভ্যালু 1, তাই আলাদা করে আর লিখছি না। জি এম মাইনাসটা বাইরে আসলো, r⁻−1 মানে হচ্ছে 1/r, প্রথমে আপার লিমিট পুট করছি 1/r মাইনাস লোয়ার লিমিট পুট করছি। দেখো 1/∞, 1/a লার্জ নাম্বার গিভস ইউ 0, এখানে যত বড় নাম্বার হবে তত এই 1/∞ জিনিসটা 0-র দিকে অ্যাপ্রোচ করবে। তো 1/∞কে 0 কনসিডার করলে পোটেনশিয়ালের যে এক্সপ্রেশনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে -gm/r, -gm/r। এখানে একটা জিনিস বোঝার আছে যে এই মাইনাস সাইনটা কেন আসছে। What is the importance of this negative signature, negative sign in the expression of potential? দেখো ডেফিনেশনে বলেছিলাম দ্য ওয়ার্ক ডান রিকোয়ার্ড টু ব্রিং আ ইউনিট মাস ফ্রম ইনফিনিটি টু আ পার্টিকুলার পয়েন্ট। বাইরে থেকে একটা 1 কেজির অবজেক্টকে নিয়ে আসতে যে কাজ করতে হয়, কোনো কাজ করতে হয় না। কেন করতে হয় না? কারণ ফোর্সটা অ্যাট্রাকটিভ, তোমাকে কেন কাজ করতে হবে, তাই না? কোনো এক্সটার্নাল এজেন্টকে কেন কাজ করতে হবে? আমি পৃথিবীতে আছি, বাইরে থেকে যখন একটা কমেট বা উল্কা এসে পৃথিবী পৃষ্ঠে পড়ে, তখন কি আমাকে বাইরে থেকে টেনে নিয়ে আসতে হয়? আনতে হয় না তো, গ্র্যাভিটি নিজেই কাজটা করে। সো এই নেগেটিভ সাইনটা এটাই বোঝাচ্ছে যে দ্য ওয়ার্ক ইজ ডান বাই দ্য গ্র্যাভিটি ইটসেলফ, নট বাই এনি এক্সটার্নাল এজেন্ট। বাইরের কেউ কাজটা করে না, গ্র্যাভিটি নিজেই কাজটা করে। এই হচ্ছে পোটেনশিয়ালের এক্সপ্রেশন। এখানটা একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো, যেমন যেমন আর বাড়বে, প্রথমেই নেগেটিভ সাইনটাকে ভুলে যাও, যেমন যেমন আর বাড়বে তেমন তেমন gm/r এর ভ্যালু কমবে, কারণ এ ডিনোমিনেটারে আছে আরটা, তার মানে আর বড় হলে gm/r এর ভ্যালু কমবে। কিন্তু তার আগে একটা নেগেটিভ সাইন আছে, তার মানে আর বাড়লে পোটেনশিয়াল বাড়বে। তাই আমি সেন্টার থেকে যত দূরে যাব, সেন্টার বললে ভুল হয়ে গেল এখানে, কারণ এটা পয়েন্ট মাস কনসিডার করেছি আমরা, এই পয়েন্ট মাস থেকে যত দূরে যাব পোটেনশিয়াল তত বাড়তে থাকবে। তার মানে আমি যদি দুটো পয়েন্ট ভাবি যে এইখানটা একটা পয়েন্ট আছে এ আর এইখানটা একটা পয়েন্ট আছে বি, তাহলে আমি বলবো যে এ হচ্ছে লোয়ার পোটেনশিয়াল, এ হচ্ছে লোয়ার পোটেনশিয়াল আর বি হচ্ছে হায়ার পোটেনশিয়াল। তার কারণ হচ্ছে বি এর দূরত্বটা বেশি, আর বেশি হলে gm/r কম হয়, -gm/r বেশি হয়। ঠিক আছে, আমরা পরের স্লাইডে চলে যাব। এইখানটায় আমরা পোটেনশিয়ালের উপর একটা প্রবলেম দেখব। আগে প্রবলেমটা পড়ে নিই। বলছে 3 পয়েন্ট মাসেস m ইচ আর কেপ্ট অ্যাট 3 ভার্টিসেস অফ এ স্কোয়ার। এখানটায় একটা স্কোয়ার দেখতে পাচ্ছি, এ বি সি ও, তার 3টে ভার্টিসেস এ বি আর সিতে 3টে মাস এম 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 রাখা আছে of a square of side A as shown in the figure. Find gravitational potential and field strength at O. এবার ফিল্ড স্ট্রেংথের প্রবলেমটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। কেন? কারণ এই রকমই একটা প্রবলেম এম মাসের জন্য আমরা ফোর্স দিয়ে করে দিয়েছি। তো আমি ফোর্স বের করে দিয়েছি স্কোয়ারের জন্যই,
তাহলে তোমরা যদি গ্র্যাভিটেশনাল ফিল্ড বুঝে থাকো তাহলে ফোর্স থেকে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইজিলি বের করে নিতে পারবে। পোটেনশিয়ালটা আমি তোমাদের দেখাচ্ছি। তো পোটেনশিয়ালের একদম বেসিক ডেফিনেশনে ফেরত চলে যাই। পোটেনশিয়াল জিনিসটা কি? পোটেনশিয়াল জিনিসটা হচ্ছে যে এর বাইরে থেকে, যেখানে এর ইনফ্লুয়েন্স পাওয়া যায় না, এর বাইরে থেকে একটা ইউনিট মাসকে যদি আমি ও পয়েন্টে নিয়ে আসতে চাই তাহলে আমাকে কি কাজ করতে হবে? আমি একটু আগে বললাম যে আমাকে কোনো কাজ করতে হবে না, এরা নিজেরাই টেনে নেবে, কারণ অ্যাট্রাকটিভ ফোর্স। তো পজিটিভ হোক নেগেটিভ হোক, হোয়াট ইজ দ্য রিকোয়ার্ড ওয়ার্ক ডান, তাই তো? এবার প্রথম ব্যাপার হচ্ছে যে আমি এতে থাকা যে মাসটা, সে তার জন্য আমাকে কি কাজ করতে হবে বা সে কি কাজ করবে। তো পোটেনশিয়াল অ্যাট ও ডিউ টু এ, মানে এতে থাকা যে মাসটা, ফর্মুলা আমরা জানি পয়েন্ট মাসের জন্য জি এম বাই আর। আর কত? সেপারেশন কত? সেপারেশন হচ্ছে এ। বেশ, পোটেনশিয়াল অ্যাট, পোটেনশিয়ালটাকে পি না বলে আমরা ভি দিই, কারণ বেশিরভাগ বইতে না ভি দিয়ে লেখা আছে, তো তোমাদের বুঝতে সুবিধা হবে। পোটেনশিয়াল অ্যাট ও ডিউ টু বি। বি এর যে অবজেক্টটা, সেটা এখান থেকে সেপারেশনটা কত? √2 ইন্টু এ। তাহলে মাইনাস জি এম বাই সেপারেশন √2 এ। পোটেনশিয়াল অ্যাট ও ডিউ টু সি। সি থেকে ডিস্টেন্স কত? সি থেকে ডিস্টেন্স হচ্ছে এ। তাহলে মাইনাস জি এম √2, সরি, সেপারেশনটা হচ্ছে এ, সি থেকে ও এর সেপারেশনটা হচ্ছে এ। এবার এইখানে একটা মজার জিনিস আছে। মজার জিনিসটা হচ্ছে যে এইগুলো কি? এনার্জি বা ওয়ার্ক। পোটেনশিয়ালটা কি? এনার্জি বা ওয়ার্ক। আর এগুলো হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, তাই সিম্পলি যোগ করে দেব, ভেক্টর অ্যাডিশন করার কোনো ঝামেলা নেই। তাহলে পোটেনশিয়াল অ্যাট ও ইজ ইকুয়াল টু, মাইনাস কমন নিয়ে নাও, জি কমন নিয়ে নাও, এম কমন নিয়ে নাও, এ কমন নিয়ে নাও, পরে কি থাকলো? এখান থেকে 1, এখান থেকে 1, তাহলে 1 প্লাস 1, আর এখান থেকে 1/√2। এবার এটা ক্যালকুলেট করে দেখে নেবে যা আসবে, বা করে দিচ্ছি, মাইনাস জি এম বাই এ 2 প্লাস √2, সরি 2 প্লাস 1/√2, 2 প্লাস 1/√2। দিস ইজ দ্য পোটেনশিয়াল অ্যাট ও। ঠিক আছে? এবার আমরা দেখব রিংয়ের অ্যাক্সিয়াল পয়েন্টে পোটেনশিয়াল কত হয়। ঠিক আছে? এর একটা ছোট্ট ট্রিকও হয়, আর ডিটেল মেথডেও আমরা বের করতে পারবো। তো প্রথমে আগে ট্রিকটাই শেখাই। তো আমরা ফিল্ড ইন্টেন্সিটি একটু আগে বের করেছি না রিংয়ের অ্যাক্সিয়াল পয়েন্টে। রিংয়ের অ্যাক্সিয়াল পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কী ছিল? গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি ছিল হচ্ছে জি এম আর বাই √r² প্লাস r², স্মল r²। রেফারেন্সের জন্য আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের ওই স্লাইডটা। এইখানটায় আমরা গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি বের করেছিলাম। দেখো, GMR বাই r² প্লাস r² হোল টু দি পাওয়ার 3/2। তো এখানটায় হোল কিউব হবে, তাহলে যেহেতু রুট দিয়ে দেওয়া আছে তাহলে এখানটায় কিউব হবে, বা হোল টু দি পাওয়ার 3/2 বলতে পারো। তো এখানটায় পোটেনশিয়াল কি হবে? পোটেনশিয়ালের জন্য যে এইখানটায় যদি আমি একটা সেগমেন্ট ধরে নিই একই রকমভাবে dx, তাহলে এখানে কোনো একটা অবজেক্টকে নিয়ে আসতে গেলে কতটা কাজ করতে হবে? যে কাজ করতে হবে
সেইটাকে ইন্টিগ্রেট করব, তাহলেই হয়ে যাবে। তাহলে এইখানটায় আবার সুবিধাটা হচ্ছে যে কম্পোনেন্টে ভাগ করার সমস্যা নেই, কারণ যেহেতু ওয়ার্ক ডান একটা স্কেলার কোয়ান্টিটি, এনার্জি বলো ওয়ার্ক ডান বলো এটা স্কেলার কোয়ান্টিটি, তো এখানে কম্পোনেন্টে ভাগ করার কোনো সমস্যা থাকবে না। তো ওই ডিএক্স অংশের মাস কত হবে এটা আগে বের করা ছিল। পুরোটার মাস এম, লেন্থ হচ্ছে 2πr ইন্টু ডিএক্স, দিস ইজ দ্য এলিমেন্টারি মাস। এবার এর জন্য কতটা কাজ করতে হবে, আমরা এই সেপারেশনটা অলরেডি আগে একবার বের করে নিয়েছিলাম, আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার, এটার রুট। তাহলে পোটেনশিয়ালের ফর্মুলা ডিভি, ছোট্ট ওয়ার্ক ডান তাই জন্য ডিভি বলছি, ডিভি কত হবে GM/R মাইনাস GM/R, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে মাইনাস GM, এম বলতে ডিএম, ডিএম বলতে এম ডিএক্স বাই 2πr, এম ডিএক্স বাই 2πr হলো, জি মাইনাস GM/R, সেপারেশন কোনটা এটা, কত আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ, মানে রুট আছে সেই জন্য হাফ দিয়ে দিলাম। এবার যদি আমি টোটাল পোটেনশিয়াল বের করতে চাই তাহলে এর ইন্টিগ্রেশন করতে হবে, ক্লোজ লুপ ইন্টিগ্রেশন হবে যেহেতু সার্কেল, তাহলে এরও ক্লোজ লুপ ইন্টিগ্রেশন করতে হবে যেহেতু সার্কেল। এখানটায় দেখো এই পুরো পার্টটা কনস্ট্যান্ট, এই পুরো পার্টটা কনস্ট্যান্ট এক্সেপ্ট ডিএক্স, তাহলে কি পাবো মাইনাস জি ক্যাপিটাল এম নিচে 2πr রুট আন্ডার আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর ডিএক্সের ওপর ইন্টিগ্রেশনটা পড়বে, তো ছোটো ছোটো ডিএক্সগুলোকে যোগ করলে কি পাবো পেরিমিটার 2πr, তাহলে এই 2πr কাটলো, দেখো ফাইনাল এক্সপ্রেশন ইজ মাইনাস GM বাই রুট আন্ডার ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার। তো এই মোটামুটি আমাদের আজকের ক্লাসটা ছিল গ্র্যাভিটেশনের ওপর। এরপর গ্র্যাভিটেশনের অন্য সেগমেন্টের পরের ভিডিওগুলো আসবে। আমি আরেকবার বারবার বলে দিচ্ছি সবাইকে যে শেপগুলো যেমন শেল, রড, স্ফিয়ার, পয়েন্টের জন্য তো অবশ্যই করলাম, রিং, শুধুমাত্র এর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, এইগুলো কিন্তু এক্সাম্পল, ফাইনাল এক্সপ্রেশন মুখস্থ রাখতে হবে যাতে এমসিকিউ করতে সুবিধা হয়। অ্যাট দ্য সেম টাইম ওয়ার্কিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ এরকম 2-3টে জিনিস কম্বাইন করে দিয়ে দিতে পারে, অথবা প্রশ্নে আলাদা কোনো রকম একটা শেপ আসলো যেটা কিন্তু হয়তো আমরা করিনি, কিন্তু যদি আমি ওয়ার্কিংটা বুঝি তাহলে কিন্তু আমি পরীক্ষার হলে বসেও ওয়ার্কআউট করে নিতে পারবো। মনে রাখতে হবে জেইতে কিন্তু সাফিসিয়েন্ট সময় থাকে, জেই মেইনসে তোমাদের 25টা প্রবলেম থাকে, তার মধ্যে যদি 18টা 20টাও করতে পারো, ফিজিক্সে 1 ঘন্টা সময় যদি ধরে নিয়ে চলি তাহলে কিন্তু সাফিসিয়েন্ট সময় থাকে। সুতরাং যদি ওয়ার্কআউট করতেও হয় তাতেও সমস্যা নেই, কিন্তু ওয়ার্কআউট করতে পারার জন্য ডেরাইভেশনগুলো, ওয়ার্কিংগুলো ভালো করে কিন্তু জানতে হবে, ঠিক আছে? আর যেহেতু এটা আমার প্রথম ভিডিও, কেমন লাগলো জানাও, সো দ্যাট আই ক্যান ইমপ্রুভ মাই সেলফ, ঠিক আছে? পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।